সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব লাইন অফ অ্যাকশন বদল, চরম খেলায় ময়দানে সেনাপ্রধান, ডিগবাজি নাকি মেটিকুলাস ডিজাইন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আরও কাছাকাছি বিএনপি আওয়ামী লীগ, বাংলাদেশে নতুন সমীকরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতের কোন প্যাচে মহাবিপদে অতিচালাক ইউনুস, ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রক্সি পলিটিক্স, জামাত বিএনপি যেভাবে দায় এড়িয়ে ক্ষমতা নিয়ে খেলে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাইলি সাসপিশাস, এটা কে বলেছিলেন সেটা আশা করি সকলের জানা। বিশেষ করে সত্যজিৎ রায়ের সিনেমার সঙ্গে যাদের স্টক পরিচয় রয়েছে তারা সকলেই জানেন। সংলাপটা বিখ্যাত হয়ে গিয়েছে অমন কায়দা করে উচ্চারণের জন্য। এই প্রতিবেদনের শিরোনামের সঙ্গে জটায়ুর সেই বিখ্যাত উক্তি মিলে যায়। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি এই ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর। তার জন্য সরকারের তরফ থেকে যা যা করার সেটা তিনি করবেন। অপরদিকে সেনাবাহিনীর তরফ থেকে দেশবাসীকেও বার্তা দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে দেশের প্রতিটি নাগরিক 12 ফেব্রুয়ারি যাতে সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারেন সেটা তারা নিশ্চিত করবেন। যদিও এই আশ্বাস জেনারেল ওয়াকার কতটা পূরণ করতে পারবেন তা নিয়ে রীতিমতো সন্দেহ তৈরি হয়েছে। আর ভোট যত এগিয়ে আসছে আরও একটা প্রশ্ন জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছে। 12 ফেব্রুয়ারি ভোট আদৌ হবে তো? যা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হলো সেনাবাহিনীর ভূমিকা। জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর থেকে বাহিনীর কাজকর্মের ওপর নজর ছিল যেমন বাংলাদেশবাসীর, কড়া নজরে রেখেছিল ভারত সহ অন্যান্য দেশও। বাহিনীকে আগে রীতিমতো শ্রদ্ধার চোখে দেখা হতো। বাহিনীকে নিয়ে বাংলাদেশের মানুষ রীতিমতো গর্ব করতেন। কিন্তু জেনারেল ওয়াকারের একের পর এক ভুল পদক্ষেপের কারণে তিনি নিজেও যেমন হাসির খোরাকে পরিণত হয়েছে, বাহিনীকেও হাস্যরসের উদ্রেকে পরিণত করেছেন। এদিকে যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নের সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব কবিতা উজ্জ্বল উদাহরণ হতে পারে। হাসিনা যে দেশে ফিরবেন তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু তার ফেরার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন তিনি ফিরবেন। উত্তর তিনি দিয়েছেন ভারতের একটি গণমাধ্যমকে। সেই উত্তরের গর্ভে রয়েছে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের গূঢ় উদ্দেশ্য। এই সাক্ষাৎকার তিনি দিলেন এমন একটা সময় যখন বাংলাদেশের নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ বাদে। বঙ্গবন্ধু কন্যা দিল্লিতে থাকাকালীন তিনি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সব সাক্ষাৎকারের থেকে সর্বশেষ সাক্ষাৎকারের তফাৎ আকাশ পাতাল। অতীতে তার সাক্ষাৎকারের নিশানায় মূলত ছিলেন তদারকি সরকার প্রধান ইউনুস। সর্বশেষ সাক্ষাৎকারটিকে ইউনুসকে তিনি যেমন নিশানা করেছেন, পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশে ফিরে তার প্রধান এবং প্রথম কর্তব্য কী হবে। ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু একবারের জন্য হাসিনাকে প্রশ্ন করা হয়নি তিনি কবে ফিরবেন। প্রশ্ন করা হয়েছিল দেশে ফেরার পর তার প্রথম কাজ কী হবে। তিনি যে উত্তর দিয়েছেন সেটা একটা রাজনৈতিক ইঙ্গিত। উত্তরে তিনি জামাত, আওয়ামী লীগ, বিএনপি, নির্বাচন এই নিয়ে হাসিনা যা বললেন তা কিন্তু কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা। প্রশ্ন, এই সাক্ষাৎকার কি হাসিনার ফেরার বার্তা নাকি বিএনপির জন্য মেরুকরণের সংকেত? এই সাক্ষাৎকারের সবথেকে অসাধারণ বিষয়টা ছিল প্রশ্নের ধরন। যাকে প্রশ্ন করা হয়েছে তিনি কোনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনও ভারতে রয়েছেন। ভারতে বসেই তিনি দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার। বাংলাদেশের আদালতে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তার দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো আপনি কবে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কিনা, কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনার কাছে জানতে চাওয়া হয়েছে দেশে ফেরার পর তিনি কি করবেন।
জবাবে হাসিনা বলেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলে গিয়েছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এদিকে কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। এই প্রাচীন বাংলা প্রবাদটি এখন মোহাম্মদ ইউনূসের জন্য একেবারে ঠিকঠাক। না গলায় দড়ি শব্দবন্ধে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটা প্রবাদ মাত্র। কিন্তু অতি চালাকি দেখাতে গিয়ে এখন মোহাম্মদ ইউনূস সাহেব এমন এক প্যাঁচে পড়েছেন, ফলে তার সামনে পরিস্থিতি এমন যে এগোলেও বিপদ, পিছলেও বিপদ। আর এই পরিস্থিতি তৈরি হয়েছে তার অন্ধ ভারত বিরোধিতার জন্য। বাংলাদেশের সবচেয়ে নিকট ও বৃহৎ প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে দেশ বিনা বাক্য ব্যয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ভারতীয় সেনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সংগ্রামে ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ৫৪ বছর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস যখন এক পরিকল্পিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার শীর্ষে এসে বসলেন, তখন দাবি করা হয়েছিল তিনি বাংলাদেশের অর্থনীতি, বিদেশনীতি এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যে সেখান থেকে আকাশ ছোঁয়া যায়। কিন্তু হলো ঠিক উল্টো। বাংলাদেশের রপ্তানি শিল্পে যে খাত সবচেয়ে বেশি লাভজনক ছিল, সেই রেডিমেড পোশাক শিল্প এখন সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে। আবার অহেতুক ভারত বিরোধিতা দেখাতে গিয়ে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরপরই এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সে দেশের সুতা মিলগুলিকে এমন গাড্ডায় ফেলেছে, এর থেকে এখন বের হওয়ার কোনো জো নেই। ফলে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি শিল্প এখন ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে গার্মেন্টস খাত থেকে। বলা হতো বাংলাদেশ হল তৈরি পোশাকের বৃহত্তম যোগানদার। কিন্তু ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর তা এখন ধুঁকছে। মূল সমস্যাটা কম বেশি সবার জানা, এবং এখন সবাই মোটামুটি তা বুঝতেও পারছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এক গভীর সংকটের উদ্রেক হয়েছে ইউনূস সরকারের সামনে। ভারত থেকে কম দামের সুতা শুল্কমুক্ত আমদানির প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা BTMA এক ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও জানা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাময়িক আশ্বাসে তা আপাতত স্থগিত হয়েছে, কিন্তু এতে যে সংকট মিটবে না তা স্পষ্ট। বাংলাদেশ সুতামিলগুলির বর্তমান দুরাবস্থা এবং টেক্সটাইল শিল্পের গভীর সংকটের জন্য জড়িয়ে গিয়েছে ভারতের নাম। কিন্তু আবার কেউ কেউ মোহাম্মদ ইউনূসের ভুল নীতিকেও দায়ী করছেন। বিষয়টা ঠিক কি সেটা আগে জানা দরকার। দাবি করা হচ্ছে ভারত এমন একটি কৌশল গ্রহণ করেছে যা বাংলাদেশকে গভীরভাবে প্রভাবিত করেছে। ফলস্বরূপ যে শিল্প একসময় বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল তা এখন চরম সংকটের সম্মুখীন হয়েছে। আর ভারতকে সেই সুযোগ করে দিয়েছে স্বয়ং ইউনূস সাহেব। বাংলাদেশ এখন ভারতের সস্তা সুতোর জালে জড়িয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সম্ভবত এই পরিস্থিতি আগে ভাগে আঁচ করতে পারেননি ইউনূস এবং তার সরকারের অংশীদাররা। এদিকে সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় জাহাঙ্গীর ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি আশুলিয়ার ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি। প্রচারণা শেষে বিস্তারিত জানাতে পারব বলে জানান তিনি। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের ওসি তদন্ত আজগর হোসেন ঢাকা পোস্টকে জানান, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।